হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। বাংলা ক্লাস তোমরা সবাই জানো যে আমি এই ক্লাসটা আরম্ভই করেছি বিভিন্ন ক্লাসের বাংলা বিষয়ের পড়া তোমাদের সঙ্গে আলোচনা করবার জন্য। 10, 11, 12 এই ক্লাসগুলো দিয়ে আমার ক্লাস চলছে। খুব শিগগিরই আমি ক্লাস 9 আরম্ভ করব এবং বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো হয় সেগুলোর ওপরেও আমি ভিডিও আপলোড করতে থাকবো। কাজেই তোমরা চ্যানেলটার সঙ্গে কানেক্টেড থাকো, যাতে তোমাদের যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী তোমরা ভিডিওস পেতে পারো। আজকে আমি যেটা পড়াবো সেটা ক্লাস 12-এর যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে আমার বাংলা, সেটারই একটি রচনা, মেঘের গায়ে জেলখানা। খেয়াল রাখতে হবে এটা ক্লাস 12-এর ওল্ড সিলেবাস, এরপরেই কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ক্লাস 12-এর পুরনো সিলেবাসের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা, যার লেখক সুভাষ মুখোপাধ্যায়। আমার বাংলার ওপর এর আগে আমার 4টি ভিডিও দেওয়া রয়েছে, সেখানে আমি আমার বাংলা সম্পর্কে প্রাথমিক আলোচনা করে রেখেছি। আজকে শুধু আমি এটাই জানিয়ে রাখছি যে আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম গদ্য গ্রন্থ। এবার এই যে টপিকটা নিয়ে আজকে আমার ডিসকাশন চলবে, মেঘের গায়ে জেলখানা, সেখানে কি কি সাব টপিক আছে সেগুলো আমরা চট করে একবার দেখে নেব। আমি টিকমার্ক করেই দিয়েছি অলরেডি। প্রথমে হচ্ছে মেঘের গায়ে জেলখানা বলতে লেখক আসলে বক্সা জেলখানার কথা বলেছেন। উত্তরবঙ্গে অবস্থিত বক্সা ফোর্টে যে জেলখানাটি, সেই বক্সা জেলখানার কথা এসেছে। সেই বক্সা জেলখানায় কিভাবে তিনি গিয়েছিলেন, বক্সা জেলখানার বর্ণনা, সেখানে বিভিন্ন ধরনের কয়েদি এবং তাদের ওপর প্রযুক্ত বিভিন্ন প্রকার শাস্তির কথা এসেছে। আরও এসেছে যে সেখানে অপরাধের তুলনায় শাস্তির কীরকম হেরফের হয়ে থাকে, অর্থাৎ যারা সাংঘাতিক কোনো অপরাধ করছে, যাদের অপরাধ করবার মতো কারণ আছে, তারা তার ভয়ঙ্কর রকমের শাস্তি পাচ্ছে। কিন্তু যারা বড়লোকের বা অভিজাত শ্রেণীর মানুষ, তারা অপরাধ করেও কিভাবে তারা ছাড়া পেয়ে যাচ্ছে, সেই অপরাধের তুলনায় শাস্তির হেরফের যে লেখক সহ্য করতে পারছেন না, সেই ব্যক্তিগত অনুভূতির কথাটাও কিন্তু এখানে রয়েছে। আর সব শেষে তিনি যেটা বলেছেন যে এদের কারোর জন্যই তৈরি হয়নি এই বক্সা জেলখানা, এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি এক বিশেষ বন্দিশালা। ফলে এই ছোট ছোট সাব টপিকগুলোতে আমরা ভেঙে নেব আমাদের এই আজকের আলোচ্য অধ্যায়টি। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের আজকের টপিক, আমার বাংলার অন্তর্গত নিবন্ধ মেঘের গায়ে জেলখানা। শুরু করছি আমি, তোমরাও আমার সঙ্গে পড়া শুরু করবে। আমার যেটা বলাই রয়েছে যে যখন আমার ক্লাস তোমরা দেখছো, কানে যেরকম শুনবে, হাতের কাছে টেক্সটটাও রাখবে যাতে দেখতে পারো, এবং ভিডিওতেও চোখটা থাকবে যে কোন কোন জায়গায় আমি বিশেষভাবে আন্ডারলাইন করছি। কারণ সবাই তোমরা ইতিমধ্যে জানো যে আমার বাংলা থেকে কোনো এমসিকিউ বা এসএকিউ কিন্তু আসবে না, শুধু 5 মার্কসের ব্রড কোয়েশ্চেন্স আসবে। সেখানে তোমাকে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাকে যে কোনো একটা কোয়েশ্চেনের উত্তর করতে হবে। কাজেই তুমি যেগুলোই তৈরি করছো না কেন, খুব ভালোভাবে যেন সেগুলো তৈরি হয় সে বিষয়ে তোমাকেই কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। স্টার্ট করছি আমি, দেখো। মেঘের গায়ে জেলখানা, বিশ্বাস হয় না? দেখে এসো বক্সায়। হাওড়া থেকে ট্রেনে উঠলে তাহলে এইখান থেকে শুরু হচ্ছে বক্সা জেলখানায় যাত্রা পথের বর্ণনা। দেখবে এর মাঝখানে অনেক অবান্তর প্রসঙ্গ আছে, যে লেখক আরও কী দেখছেন, কাদের সঙ্গে মিশছেন, ডেফিনেটলি সেগুলো আমরা বাদ দিয়ে কিভাবে
কখনো ট্রেনে, কখনো স্টিমারে, কখনো বাসে, কখনো ট্রাকের মাথায় উঠে, কখনো বা পাহাড়ি পথে শুধু হেঁটেই তাঁরা গিয়ে পৌঁছলেন বক্সায়, সেই প্রাসঙ্গিক অংশগুলোই আমাদের দরকার হবে। হাওড়া থেকে ট্রেনে উঠলে 3 দিন 3 রাত্রিরের পথ। ঢিকোতে ঢিকোতে যাবে প্যাসেঞ্জার ট্রেন, থামবে সাহেবগঞ্জে। যেতে যেতে চোখে পড়বে সাঁওতাল পরগনার বেঁটেখাটো পাহাড়। বুঝতেই পারবে না কখন ছাড়িয়ে এসেছো বাংলাদেশ। সাহেবগঞ্জ থেকে ট্রেন বদলিয়ে সকরিগলি ঘাট, পারানির স্টিমারে, সেখান থেকে মণিহারি ঘাট। ঢেউ দেখে ভক্তি হবে এমন গঙ্গা। রাত্রিরে স্টিমারের সার্চলাইটের আলোয় হঠাৎ দেখবে এক আশ্চর্য কাণ্ড। ওপারের উঁচু বাঁধের ওপর আলো পড়তেই একটা ধবধবে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল। যতটুকু আলো ঠিক ততটুকু জায়গা জুড়ে দেওয়ালির পোকার মতো ঝাঁকে ঝাঁকে উড়ছে সাদা বক না বলাকা। সার্চলাইটের কড়া আলোয় ওরা ভেবেছে বুঝি সকাল হয়ে গেল। এমনি করে সারা রাস্তা পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমার গিয়ে ভিড়ল মণিহারি ঘাটে। তাহলে বুঝতেই পারছো যে এই যে অংশটা, যে বকেদের, রাত্রিবেলা ঘুমন্ত বকেদের ওপর যখন সার্চলাইটের আলো এসে পড়ছে, ওরা বুঝে উঠতে পারছে না যে এটা এখনো রাত। ওরা ভাবছে বোধহয় ভোর হয়ে গেছে, সেই জন্য ওড়াউড়ি করতে আরম্ভ করে দিয়েছে। এই জায়গাগুলো কিন্তু আমার না হলেও চলবে। আমার মেন দরকার হাওড়া থেকে ট্রেনে উঠলে 3 দিন 3 রাতের পথ, খুব ধীরে গতিতে এগোয় প্যাসেঞ্জার ট্রেন, সাহেবগঞ্জে এসে থামে। সেখান থেকে তুমি দেখতে পাবে সাঁওতাল পরগনার মেটেখাটো পাহাড়। সেখান থেকে ট্রেন বদলিয়ে তোমাকে যেতে হবে সকরিগলি ঘাট, পারানির স্টিমারে, অর্থাৎ পারানি দিতে হয়, যেখানে পয়সা দিয়ে পার হতে হয়, সেই রকম স্টিমারে তুমি সকরিগলি ঘাট থেকে এসে পৌঁছবে মণিহারি ঘাটে। এবং এমন বিশাল তোলপাড় করা ঢেউ সেই গঙ্গার যে দেখে সত্যি মনে ভক্তি আসে। এই অবধি রাখবে কেমন? এরপর আবার কোথায় আসবে? তল্পি তল্পা নিয়ে হুড়মুড়িয়ে আবার ট্রেনে ওঠো। পূর্ণিয়ার ভেতর দিয়ে যেতে যেতে কখন দেখবে আবার বাংলাদেশে পৌঁছে গেছো। তুমি যেখানেই যাও বাংলাদেশ তোমাকে টেনে নেবে। তাহলে এই জায়গাটা আমি যেটুকু যেটুকু টিক মার্ক করছি, সেই জায়গাগুলো কিন্তু আমাদের দরকার হবে। দেখো টিক মার্কের পোর্শনটা, এইখানটা তো আমি টিক মার্ক করে দিয়েছি। আর এই যে জায়গাটা সেখানে আমি ক্রস করে দিলাম, মানে এটা অতিরিক্ত অংশ। এবারে দেখো স্টিমারে করে আমরা এসে পৌঁছলাম কোথায়? মণিহারি ঘাটে। সেখান থেকে আবার ট্রেনে উঠতে হবে। বাংলাদেশের পূর্ণিয়ার ভেতর দিয়ে আমি যাচ্ছি, ফলে একবার ভাবলাম যে বাংলাদেশ ছেড়ে এলাম, আবার কিন্তু দেখা গেল বাংলাদেশ ঠিক আমার পেছন পেছন চলে এসেছে। এবারে লেখক যেতে যেতে কি দেখছেন সেইগুলোর কথা আসছে। মেঠো রাস্তার ওপর দিয়ে কাতারে কাতারে চলেছে মানুষ, মাথায় রং বেরঙের পাগড়ি, গরুর গাইয়ের ছইয়ের ওপর লাল নীল কাগজের নিশান, আকাশে ঠেলে উঠেছে চাকায় তাড়ানো ধুলো। ছোট্ট ছোট্ট পিলে মোটা ছেলেদের হাতে তালপাতার ভেঁপু। মেলা থেকে তারা ফিরছে, একটু এগোলেই তা বোঝা যায়। স্টেশনের কাছেই একটা মাঠে চনচনে রোদ্দুরে যতদূর দৃষ্টি যায় শুধু ছাতি আর ছাতি। উবু হয়ে বসা আড়ালের মানুষগুলোকে দেখা গেল না। একটা কিছু তামাশা হচ্ছে সেখানে। চারপাশে তাঁবু পড়েছে, গম গম করছে সারা তল্লাট। তুমি বড় জোর এখান থেকে উল্লেখ করতে পারো যে সেই ট্রেনে করে যেতে যেতেই দেখা যাবে যে মেঠো রাস্তার ওপর দিয়ে কাতারে কাতারে মানুষ চলেছে, তারা কোনো একটা মেলা থেকে ফিরছে। সেটা বাচ্চাদের হাতের তালপাতার ভেঁপু বা গরুর গাইয়ের ছইয়ের ওপরে রং বেরঙের যে
নিশান সেটা দেখলেই বোঝা যায়। শুধু এইটুকু, যার জন্য আমি এখানটা একটু ডটেড লাইন দিয়ে টিকমার্ক করে দিলাম, উল্লেখটুকু থাক। দিন গিয়ে রাত, রাত গিয়ে দিন, হিমালয়ের কোলের কাছে ঘেঁষে এলো রাস্তা। বর্ষায় পাহাড়ের গা বেয়ে ঢল নামে, জলের তোড়ে ভেসে আসে বড় বড় পাথর আর নুড়ি। শীতকালে জল শুকিয়ে গেছে, ঢালু মাটিতে জেগে রয়েছে চিত্র বিচিত্র বড় বড় পাথর আর নুড়ি। স্টেশনগুলোর মজার মজার নাম তিব্বতীদের দেওয়া। এককালে বাঘের উপদ্রব ছিল, তাই একটা স্টেশনের নাম দেখো বাঘডোগরা। হাতির অত্যাচার ছিল কোথাও, তাই স্টেশনের নাম দেওয়া হয়েছে হাতিঘিসা। শিকারের ভালো জায়গা, নাম নকশালবাড়ি। এইগুলো একটু উল্লেখ করবে। এই জায়গাটা আমি টিকমার্ক করে দিলাম। কেমন? মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি, চারদিকে পাহাড়তলির অরণ্য, তরাইয়ের গভীর জঙ্গল, তার ওপর ঢেউয়ের মতো চলে গেছে একটার পর একটা পাহাড়। শিলিগুড়ি পেরিয়ে একটু ডান দিকে ঠিকরে গেল রাস্তাটা, সামনেই একটা লম্বা যেমন তেমন চালানো গোছের পুল, নিচে দিয়ে গেছে খরস্রোতা তিস্তা। লেপচারা এই তিস্তা নদীকেই বলে রংতু বা সিধা নদী। বড় বড় পাথর আর প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুঁড়ি খড়ের কুটোর মতো ভেসে চলেছে তার ক্ষুরোধার জলে। তাহলে এই যে লেখক যাবার পথে যখন দেখছেন যে পাহাড়ের কোল ঘেঁষে চলে এসেছে রাস্তাটা, তাদের ট্রেন চলেছে সেখান দিয়ে, এবং বর্ষাকালে যখন পাহাড়ের গা বেয়ে ঢল নামে তখন বড় বড় পাথর নুড়ি সব সেই জলের তোড়ে পাহাড়ের ওপর থেকে নামে। কিন্তু এখন শীতকাল যখন তারা চলেছেন, সেই জন্য পাহাড়ের গা বেয়ে আর জল কিন্তু নামছে না, জলের ধারা শুকিয়ে গেছে। কিন্তু যে পাথর আর যে নুড়িগুলো অলরেডি নেমে এসেছিল, সেগুলো কিন্তু পাহাড়ের বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়িয়ে রয়েছে স্থবির হয়ে। এবং এই পাহাড়ের কোল ঘেঁষেই এক একটা স্টেশন, তাদের বিচিত্র সব নাম, যে নামগুলো আসলে তিব্বতীদের দেওয়া। কোনোটার নাম হয়তো বাঘডোগরা, কোনোটার নাম হয়তো হাতিঘেঁষা, এবং এগুলো সমস্ত পেছনে ছোট্ট ছোট্ট একটা করে গল্পও রয়েছে। কোথাও বাঘের অত্যাচার ছিল, কোথাও হাতিদের উপদ্রব ছিল খুব বেশি, সেই জন্যেই এই রকম নাম। এর পরেই বলা হচ্ছে শিলিগুড়ির কথা। আমরা জানি পাহাড়তলির যে অরণ্য, সেখানে তরাইয়ের যে গভীর জঙ্গল, ঢেউয়ের মতো একটার পর একটা পাহাড়ের শ্রেণী, তারই কোল ঘেঁষে রয়েছে হিল স্টেশন শিলিগুড়ি। খুব সুন্দর সাজানো গোছানো শহর, এবং তার গা ঘেঁষেই চলে গেছে খরস্রোতা তিস্তা নদী, যাকে স্থানীয় বাসিন্দা লেপচারা বলে থাকে রংতু বা সিধা নদী। এবং এমনই খরস্রোতা সেই নদী যে বড় বড় পাথরই বলো, প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুঁড়িই বলো, খড়ের কুটোর মতো ভেসে চলেছে তার ক্ষুরোধার স্রোতধারায়। এই জায়গাটা একটুখানি ছোট্ট করে লাগবে শিলিগুড়ির কথা এবং খরস্রোতা তিস্তার কথা। ছোট্ট করে মানে ছোট্ট করেই, কারণ সবটা মিলিয়ে 5 মার্কসের কোয়েশ্চেন, কিন্তু খেয়াল রেখো। যেতে যেতে ছোট্ট একটা নেহাত নগণ্য স্টেশনে গাছপালার ভেতর দিয়ে আকাশের কপালের কাছটায় সোনার টায়রার মতো ঝলমল করে উঠল কি ওটা? একদল চেঁচিয়ে উঠল, কাঞ্চনজঙ্ঘা! সকালের সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফে মোড়া পাহাড়ের চূড়োয়। সেদিকে তাকিয়ে চোখের পলক পড়তে চায় না, যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে সেই দৃশ্য। এখানেও শুধু ছোট্ট উল্লেখটুকুই থাকবে যে এই পাহাড়ের গা ঘেঁষে যখন তারা ট্রেনে করে যাচ্ছেন, তখন হঠাৎ করেই চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘা। ঠিক মনে হবে যেন আকাশের কপালে কেউ সোনার টায়রা পরিয়ে দিয়েছে। টায়রা মানে হচ্ছে
টিকলি তোমরা সবাই জানো, যেটা সিঁথির কাছে পড়ে, তার দুপাশ দিয়ে যে টানা অংশটা থাকে সেই টোটাল বিষয়টাকেই বলা হয় টায়রা। গাড়ি এসে থামে রাজা ভাত খাওয়ায়, এটা একটা স্টেশনের নাম। স্টেশনের গায়ে চায়ের ছোট্ট দোকান, বেঁটে বেঁটে কাঁচের গেলাস, গেলা যায় না এমন বিশ্রী চা, তারই দাম 2 আনা। বাইরের উটকো লোক, কাজেই দাও মেরে নেবে। হঠাৎ দোকানদারের মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোঁটে আলতার রং, কামানো মুখে পেন্টের দাগ, আর চোখে টানা কাজল, চোখে মুখে রাত জাগার সুস্পষ্ট ছাপ। জিজ্ঞেস করতে হবে না, সে নিজেই বলবে কাল আমাদের এখানে থিয়েটার ছিল কি না, আমাকে আবার ধরেছিল ফিমেল পার্ট করবার জন্য। মরণ, এই হাড়গিলে চেহারায় আবার ফিমেল পার্ট! কিন্তু 2 মিনিটেই ভাব হয়ে যাবে লোকটার সঙ্গে। বাড়ি তার যশোরের কোনো একটা গাঁয়ে। দেশ ভাগ হবার পর হাঘরে হয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে ঠেকেছে। ছোট্ট জায়গা, হয় রেল, নয় চা আর কাঠের চালানি কারবারের সঙ্গে জড়ানো এখানকার জীবন। খেলা নেই, সিনেমা নেই, মাঝে মাঝে ম্যারাপ বেঁধে শখের থিয়েটারে যা একটু আধটু বৈচিত্র্য। খেয়াল করো, এই জায়গাগুলো কিন্তু আমাদের বক্সা জেলখানায় যাত্রা পথের খুব একটা প্রাসঙ্গিক অংশ নয়, কিন্তু তাও লেখক ওই যে বলেছিলেন, যা দেখেছি যা শুনেছি তাই এখানে আমি লেখার আকারে বিবৃত করেছি। কাজেই তিনিও দেখছেন, যখন ট্রেন এসে থামছে রাজা ভাত খাওয়ায়, তখন সেই ছোট্ট স্টেশনে কিছুক্ষণের জন্য যখন থামা, তখন তারা নামছেন, কারণ এই পর্যন্তই তাদের ট্রেনের গন্তব্য। এরপর থেকে তারা চড়বেন মোটরে, অর্থাৎ বাসে। সুতরাং সেই স্টেশনে তারা নামছেন, ছোট্ট একটা চায়ের দোকানে চা খাচ্ছেন, ছোট্ট ছোট্ট কাঁচের গ্লাস, এবং খাওয়া যায় না এমন বিশ্রী অখাদ্য চা। চায়ের দোকানিরাও জানে এরা সবাই বাইরে থেকে আসা লোক, কাজেই সুযোগ বুঝে দাও মেরে নাও। এবার যদি সেই চায়ের দোকানির মুখের দিকে কেউ তাকায়, অবাক হয়ে তাকিয়েই থাকতে হবে, কারণ চোখে কাজল, মুখে স্পষ্ট পেন্টের দাগ, ঠোঁটে আলতার রং। কি ব্যাপার ভাবতে ভাবতেই লোকটাই বলে দেবে যে আগের রাতে তাদের এখানে যাত্রা হয়েছিল, তাকে ফিমেল পার্ট দেওয়া হয়েছে। একটু খেয়াল রেখো, আগেকার দিনে গ্রামে গঞ্জে যদি কোনো মেয়েদের পার্ট থাকতো, সেখানে ছেলেরা কিন্তু মেয়ে সেজে অভিনয় করত, কারণ মেয়েদের সচরাচর এই যাত্রা, থিয়েটার বা সিনেমাতে অভিনয় করবার অনুমতি সমাজ দিত না। তো এখানেও ঠিক তাই, লেখক যেটা বলছেন, একেই ভীষণ ছোট্ট জায়গা, এখানকার জীবনযাপনে কোনো বৈচিত্র্য নেই, আলাদা করে কোনো শখ বা বিনোদনের উপায় নেই। কেউ হয় রেলে কাজ করছে, কেউ চায়ের দোকানি, কেউ হয়তো কাঠের চালানি কারবারের সঙ্গে যুক্ত। মাঝে মাঝে যখন এখানে এই শখের থিয়েটার হয়, পাশের কোনো মাঠে বা কোনো মেলা বসে, সেটুকুই এদের জীবনে যা একটু বৈচিত্র্য আনে, যা একটু বিনোদনের সঞ্চার করে। যতদূর কাজে এই জায়গাটা তাহলে আমি একটু দাগ দিয়ে যাত্রাপথের জন্য এই জায়গাটায় একটু ছোট্ট করে ক্রস দিয়ে রাখলাম, শুধু চায়ের দোকানের উল্লেখটুকু থাকলেই হবে। যতদূর চা বাগান ততদূর পিচ ঢালা মোটরের রাস্তা, সামনে ধোঁয়ার মধ্যে দেখা যায় কালো কালো কবন্ধের মতো পাহাড়। কবন্ধ মানে হচ্ছে মুন্ডু কাটা যে দেহ। তাহলে পাহাড়গুলো একদম যে খুব সুউচ্চ শৃঙ্গ রয়েছে এমন নয়, তাহলে সেগুলোকে বলা হতো পর্বত। ফলে সেগুলো একটু ভোঁতা মাথাওয়ালা, সেই জন্যই বলা হচ্ছে কবন্ধ, যেন মাথা নেই এমন পাহাড়। এবারে খেয়াল করো, লেখকরা ট্রাকে চেপেছেন, মিলিটারি মেজাজে হু হু শব্দে চলবে ট্রাক। মনে হবে এই বুঝি হুমড়ি খেয়ে পড়বে পাশের হাঁ করা গড়ানো জমিতে।
যেতে যেতে দুপাশে চায়ের সবুজ পাতি, পাতি মানে হচ্ছে পাতা, অর্থাৎ চা বাগানের ভেতর দিয়ে চলেছে রাস্তা, সেই রাস্তায় হুড়মুড়িয়ে চলেছে ট্রাক। এবার সেই চা বাগানে লেখকরা কি দেখছেন? বেতের ঝুড়ি পিঠে বেঁধে কাজ করছে কুলি কামিনেরা, মুখের হাজার রকমের গড়ন, কেউ সাঁওতাল, কেউ ওরাঁও, কেউ কোচ, কেউ পলিয়া। পুরুষদের হাঁটুর নিচে কারো কাপড় নেই, কারো কারো খালি গায়ে শুধু একটা সরু নেংটি, পাতা দিয়ে ছাওয়া ছোট্ট ছোট্ট ঘর কোনো রকমে মাথা গুঁজে থাকে, শুকনো শুকনো মুখ, সরু পাটকাঠির মতো শরীর। মাঝে মাঝে সাহেবদের রংচঙে বাংলো, সামনে কেয়ারি করা ফুলের বাগান। কেয়ারি করা মানে হচ্ছে খুব যত্ন করে তৈরি করা যে ফুলের বাগান। দেউড়িতে দাঁড়ানো ঝকঝকে তকতকে আনকোরা নতুন গাড়ি। হঠাৎ তোমার চোখ বড় বড় হয়ে যাবে, ইংরেজরা এদেশ ছেড়ে আজও যায়নি। ভাবতে ভাবতে জানতেই পারবে না কখন তুমি পার হয়ে এসেছো চা বাগানের চৌহদ্দি। হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে রাস্তার দিকে চোখ পড়বে তোমার। পিচ নয়, খানাখন্দে ভর্তি মাঠ ভাঙা রাস্তা, অসংখ্য ছোট ছোট কাঠের সাঁকো, কোনো দিকে পরোয়া নেই, তারই ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে ট্রাক। ভয়ে প্রাণ শুকিয়ে যাবে। তাহলে যেতে যেতে এবারে তাহলে আর ট্রেন নয়, এবার ট্রাকের ওপরে তারা সওয়ারি হয়েছেন। এবার ট্রাক চলেছে ঊর্ধ্বশ্বাসে, এই বুঝি হুমড়ি খেয়ে পড়ল কোথাও, প্রাণ হাতে করে যাত্রা। তারই মধ্যে দিয়ে দুপাশে বিস্তীর্ণ চায়ের বাগান, সবুজ চা গাছের সারি, এবং সেখানে মন দিয়ে চা পাতা তুলছে কুলি কামিনেরা। অপুষ্ট অভুক্ত শরীর, কারোর গায়ে কাপড় নেই, শুধু পরনে একটা সরু কাপড় জড়ানো, আর তারই মাঝখানে মাঝখানে সাহেবদের রংচঙে বাংলো, সুন্দর করে যত্ন করে সাজানো ফুলের বাগান, এবং সামনের দেউড়িতে, অর্থাৎ মোরাম বিছানো যে ঢাকা রাস্তা, সেই রাস্তার ওপরে দাঁড়ানো ঝকঝকে নতুন গাড়ি। হঠাৎ ভাববে হয়তো যে সাহেবরা কি এখনও এদেশ ছেড়ে যায়নি। আসলে সাহেবরা চলে গেছে, কিন্তু রয়ে গেছে তাদের চিহ্নগুলো, তাদের যে বাংলোগুলো, সেখানেই বাস করেন চা বাগানের যারা ম্যানেজার, তারা। তুমি যখন এসব কথা ভাবছো, যতক্ষণে ভাবছো ততক্ষণে দেখবে যে তোমার ট্রাক চা বাগানের চৌহদ্দি পার হয়ে এসেছে। হঠাৎ একটা যেই হ্যাঁচকা লাগবে, ঝাঁকুনি লাগবে, অমনি তোমার ভাবনায় ছেদ পড়বে। তুমি সামনের দিকে তাকিয়ে গোল গোল চোখ করে দেখবে যে সামনে ঠিক পাকা রাস্তা বলে কিন্তু কিছু নেই, সবটাই মাঠ ভাঙা রাস্তা। এবং সেই এবড়ো খেবড়ো মাঠ বলো মাঠ, রাস্তা বলো রাস্তা, তারই ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে ট্রাক। ছোট্ট ছোট্ট খুব দুর্বল কাঠের সাঁকো। ড্রাইভার মশাইয়ের কোনো পরোয়া নেই, কিন্তু তিনি গাড়ি হাঁকিয়েছেন তো হাঁকিয়েইছেন, গাড়ি এবার যেদিকে যাবে যাবে, কোনো মতে প্রাণ হাতে করে যাওয়া, ভয়ে প্রাণ শুকিয়ে যাবে। ফলে এই জায়গাটুকু আমার কাজে লাগবে, এবং এই চা বাগানের কথাটুকু আমার কাজে লাগবে। এই যে ট্রাকে করে যাওয়া চা বাগানের উল্লেখ, এই ছোট্ট ছোট্ট যে দাগগুলো দিচ্ছি সেটা, এবং তারপরেই খানাখন্দে ভর্তি মাঠ ভাঙা রাস্তা, তারই ওপর দিয়ে কাঠের সাঁকো, দুর্বল সাঁকোর ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ট্রাক ছুটছে, ভয়ে প্রাণ শুকিয়ে যাচ্ছে যাত্রীদের, এইগুলো আমার ডিটেইলিং লাগবে। কেমন? তারপর বলা নেই কওয়া নেই, হঠাৎ তোমাকে ঢেকে দেবে ডুয়ার্সের বাঘ ডাকা অরণ্য, দুপাশে গভীর শালবন। তাহলে আবার এখানে সিনারি চেঞ্জ হচ্ছে। গা ছমছম করা নির্জন ছায়াচ্ছন্ন রাস্তা, এখানে চেঁচিয়ে মরে গেলেও কেউ জানবে না। যতদূর দৃষ্টি যায়, না মানুষ না বসতি, জঙ্গল যেন ফুরোতে চায় না।
এই জায়গাটুকু আমার দরকার হচ্ছে আবার যে ডুয়ার্সের গভীর অরণ্য ঠিক কেমন হতে পারে। দুপাশে গভীর শালবন, নির্জন নিস্তব্ধতা এমনই যে চেঁচিয়ে গলা ফাটিয়ে মরে গেলেও কেউ জানতেও পারবে না, কারণ যত দূর চোখ যায় একটা মানুষ নেই, একটা জনবসতি চোখে পড়ে না। মাইলের পর মাইল বিস্তৃত সেই জঙ্গল। দূরে পাহাড়ের যে মাথাটা দেখা যাচ্ছিল সেটা আর চোখে পড়ছে না। রাস্তার দিকে তাকাতেই দেখা গেল মাটি নয় আর, কেবল বড় বড় পাথর আর নুড়ি। সামনে গন্ডারের পিঠের মতো কালো একটা দেয়াল। রাস্তাটা ক্রমেই ওপরের দিকে উঠছে, আর মোটরের ইঞ্জিনে কানে তালা ধরানো একটা প্রচণ্ড গোঁ গোঁ আওয়াজ ক্রমেই পঞ্চমে চড়ছে। একটু পরেই বোঝা গেল আমরা আর সমতলে নেই, পাহাড়ের গা বেয়ে উঠছি। এই জায়গাটা আমার ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ ডুয়ার্সের বাঘডাকা অরণ্য পার হতেই সামনে যে পাহাড়টা পড়েছে সেই পাহাড়ের গা বেয়ে, যেটাকে আমরা পাকদণ্ডী বলি, সেই পাকদণ্ডী বেয়ে ট্রাক উঠছে। যত ওপরের দিকে উঠছে ইঞ্জিনের ওপর চাপ পড়ছে, সেই জন্য ইঞ্জিন ক্রমে গোঁ গোঁ আওয়াজ করতে করতে সেই পাকদণ্ডী বেয়ে ওপরের দিকে উঠছে। খানিকটা ওঠার পর তারের বেড়া দিয়ে ঘেরা একটা জায়গায় এসে হঠাৎ ইঞ্জিনটা একেবারে চুপ করে গেল। গাড়ি যাবে না আর। সামনে একটা কাঠের ফলকে লেখা সান্তাল বাড়ি, সামনে সশস্ত্র পুলিশের ফাঁড়ি। এখান থেকে বক্সা আরও 2 মাইল চড়াই উজিয়ে যেতে হবে। তাহলে এই পর্যন্ত রাস্তা এখানেই শেষ, গাড়ি আর যাবে না। তাহলে কোথায় এসে গাড়ি চলবার রাস্তাটা থেমে গেল? পাহাড়ের পাকদণ্ডী বেয়ে আমরা তো উঠছিলাম। সান্তাল বাড়িতে এসে গাড়ির ইঞ্জিন একেবারে থেমে গেল, গাড়ি আর যাবে না। সামনে সশস্ত্র পুলিশের ফাঁড়ি, পুলিশের থানা যেটাকে বলা হয়, সেখান থেকে বক্সা আরও 2 মাইল, এবং সেই পাহাড়ি পথ চড়াই উজিয়ে আমাকে যেতে হবে সম্পূর্ণ পায়ে হেঁটে। ততক্ষণে তোমাকে ছেঁকে ধরেছে ততক্ষণে তোমাকে ছেঁকে ধরেছে ময়লা আলখাল্লা পরা একদল ভুটিয়া ছেলে মেয়ে। তোমার ভারী ভারী বাক্স বিছানাগুলো তারা বয়ে নিয়ে যাবে। তাদের চেহারার দিকে তাকালেই বুঝবে অসম্ভব গরিব তারা। 3-4 বছরের রোগাপটকা ছেলেমেয়ের কাঁধে ক্যানিস্তারার টিন, তার মধ্যে করে তারা মহাজনদের সওদা বয়। সারাদিন মোট বয়ে যা পায় তাতে পেটের খিদেটাও ভালো করে মেটে না। হাড়লিকলিকে শরীরের মধ্যে শুধু পায়ের ডিমগুলো যা একটু মোটা থাকে। ওরা পাহাড়ের অনেকখানি উঁচুতে ছোট ছোট গাঁয়ে খুব কষ্ট করে বেঁচে থাকতে হয়। গাঁগুলোতে লোকও তাই খুব কম। একটু সুযোগ পেলেই পুরুষেরা সব কাজ নিয়ে চলে যায় পুলিশ কিংবা পল্টনে। পল্টন অর্থাৎ আর্মি, যেটা কেমন, যারা পড়ে থাকে তারা কেউ ছুতোর মিস্ত্রি, কেউ কাঠুরিয়া, কেউ ঘরামি, কেউ মোট বওয়ার কাজ করে। তাহলে লেখকরা সান্তাল বাড়ি এসে পৌঁছলেন। ট্রাক থেকে সবাই যে যার মতো নামলেন, সঙ্গে সবারই মোট ঘাট রয়েছে। আর গাড়ি যাবে না, হেঁটে যেতে হবে। ততক্ষণে তাদেরকে ঘিরে ধরেছে খুব গরিব সব বাচ্চা বাচ্চা ভুটিয়া ছেলে মেয়েরা। কারণ মোট বয়ে যা সামান্য রোজগার করে সেটুকু দিয়েই কোনো মতে এদের সংসার চলে। এদের কাঁধে যে ক্যানেস্তারা টিন, তাতে করেই এরা মহাজনদের হয়ে সওদা বয়ে নিয়ে চলে। খুব রোগা, খুব গরিব, বস্তিতে থাকে। তাদের এই অভুক্ত অপুষ্ট রোগা হাড়জিরজিরে শরীর দেখলেই সেটা বোঝা যায়। এবার এই যে বলা হচ্ছে যে এই যে ওদের গাঁগুলো, ভুটিয়া বস্তিগুলো যেগুলো,
সেখানে যদি যাও তাহলে দেখা যাবে যে এত কষ্ট করে ওরা থাকে যে অনেকে সেখানে থাকতেও পারে না। সেই জন্য ছেলেরা যখন একটু বড় হয় তখন তারা সুযোগ পেলেই কাজ নিয়ে চলে যায় হয় পুলিশে, বা যোগ দেয় পল্টনে বা আর্মিতে। আর যারা থেকে যেতে বাধ্য হয় তারা কেউ ছুতোর মিস্ত্রির কাজ করে, কেউ কাঠুরে, কেউ ঘরামি, আর কেউ কেউ এই রকমই সারা জীবন ধরেই মোট বওয়ার কাজ করতে থাকে। এগুলো আমার যাত্রাপথে খুব একটা দরকার নেই, শুধু এইটুকু অংশ দরকার যে যখন পায়ে হেঁটে যাত্রা শুরু হলো তখন ভুটিয়া ছেলে মেয়েরা এসে লেখকদের ঘিরে ধরলো যাতে তাদের মোটগুলো তারা বয়ে নিয়ে যেতে পারে এবং বিনিময়ে পারিশ্রমিক লাভ করতে পারে। এবার কি হচ্ছে, এবার এক পাহাড় থেকে আর এক পাহাড়ে উঠতে হবে। খানিকটা জঙ্গলের রাস্তা, পাহাড়ের এক একটা খাঁজের কাছে গিয়ে ঘুর রাস্তার আড়াআড়ি গেছে সোজা রাস্তা। জায়গাটার নাম চোরবাটো। উঠতে উঠতে হাঁপ ধরে যায়। খানিকটা উঠে রাস্তার একটা বাঁক ঘুরতেই কানে আসবে ঝিরঝির শব্দ। একটানা নিস্তব্ধতার পর হঠাৎ চমকে যেতে হয়। দেখা না গেলেও কাছেই কোথাও ঝর্ণা আছে। এতক্ষণ একটা পাখির ডাক পর্যন্ত শোনা যায়নি। ঝর্ণার জল যেখান দিয়ে গেছে তার ওপর দিয়ে কাঠের একটা পুল, পুল মানে সেতু, সাঁকো। পুল পার হয়ে খানিকটা এগিয়েই দু একটা কাঠের ঘর দেখা গেল। কি কি সেখানে রয়েছে? ডাকঘর রয়েছে, জলকল রয়েছে, বন বিভাগের অফিস রয়েছে। একটা ছোট্ট খোলা মাঠের ঠিক আগে তেমাথায় এসে হারিয়ে গেল সেই রাস্তা। একটা রাস্তা উঠে গেল সামনের জয়ন্তী পাহাড়ে, অন্য রাস্তা বাঁদিকে বেঁকে গেল ভুটান পাহাড়ের গা বেয়ে সোজা তিব্বতের দিকে। মাসখানেকে যাওয়া যায় লাসায়। ডান দিকে কাঁটাতারে ঘেরা জেলখানার চৌহদ্দি, গেটের সামনে চৌকি দিচ্ছে বন্দুকধারী সেপাই। বোঝাই যাচ্ছে যে এতক্ষণে লেখকেরা এসে পৌঁছলেন বক্সা জেলখানার চৌহদ্দির মধ্যে। তাহলে তারা হেঁটে চলেছেন পাহাড়ি পথ বেয়ে, একটার পর একটা পাহাড় টপকে টপকে যাচ্ছেন, হাঁপ ধরে যাচ্ছে। যেতে যেতে একটা জায়গায় এসে পৌঁছলেন চোরবাটো। সেখানেই কানে এলো জঙ্গলের মধ্যে দিয়ে ঝর্ণার বয়ে চলবার শব্দ। ঝর্ণাটাকেও দেখতে পেলেন, যার ওপর কাঠের একটা সাঁকো, ছোট্ট ছোট্ট কাঠের ঘর, কোনোটা ডাকঘর, কোনোটা বন বিভাগের অফিস, কোনোটা বা জলকল। তারপর সেই রাস্তাটা একটা জায়গায় এসে তিনটে ভাগে ভাগ হয়ে গেল। একটা রাস্তা চলে গেছে জয়ন্তী পাহাড়ের দিকে, একটা রাস্তা চলে গেছে সোজা তিব্বতের দিকে লাসায়, আর ডান দিকের যে রাস্তাটা সেটা ধরে কিছুটা এগোতেই কাঁটা তারে ঘেরা বক্সা জেলখানার চৌহদ্দিতে তাঁরা পৌঁছলেন। গেটের সামনে দেখা গেল পাহারা দিচ্ছে বন্দুকধারী সেপাই। এবার দেখো এই বক্সা জেলখানাটা ঠিক কেমন। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখবে, তাহলে এই পর্যন্ত আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। কেমন? কারণ অলরেডি বক্সা জেলখানায় এসে পৌঁছে গেছেন লেখকরা। জাস্ট এই জায়গাটায় আমি টিকমার্কগুলো করে দিলাম। তিনটে রাস্তা ভাগাভাগি হয়ে গেছে সেটাও, আর এই যে এসে পৌঁছলেন, এই যে জায়গাগুলো টিকমার্ক করে দিলাম সেইগুলোকে একসঙ্গে করলেই তোমার একটা 5 মার্কসের আনসার কিন্তু রেডি হয়ে গেল, যে বক্সা জেলখানার যাত্রাপথের বর্ণনা। এবারে কি দেখছেন তারা? হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখবে কুয়াশার মতো কালো পর্দায় সমস্ত দিক ঢেকে গেল। সামনের লোকটাকেও আর দেখা যাচ্ছে না। মুহূর্তে আবার সব পরিষ্কার, যেন কোনো জাদুকরের খেলা। ও কিছু নয়, মেঘ অনবরত আসছে আর যাচ্ছে। সেই মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বক্সার জেলখানা।
সমুদ্রের পিঠের ওপর 1/2 মাইল লম্বা একটা কাঠের পোল যদি সোজা করে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে তার মাথা বরাবর হবে এই জেলখানা। তাহলে বুঝতেই পারছো যে কেন বক্সা জেলখানাকে বলা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। কারণ সেটা পাহাড়ের সুউচ্চ স্থানে অবস্থিত এবং সেখানে মেঘেরা আসছে যাচ্ছে, এত ঘন মেঘ যে মাঝে মাঝে সামনের দৃশ্যপট সমস্ত কিছু ঢেকে যাচ্ছে সেই মেঘের আড়ালে। আবার সেই মেঘ সরে যাচ্ছে এবং সেই মেঘের গায়ে হেলান দিয়েই দাঁড়িয়ে রয়েছে বক্সার জেলখানা। সেই জন্যেই এটাকে বলা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। এবারে এই জেলখানাটার বর্ণনা। আমি কিন্তু এখনো অপরাধীদের কথায় আসিনি, বক্সা জেলখানার বর্ণনা। ব্র্যাকেট ওপেন করে দিচ্ছি, আমি একটু খেয়াল করবে। কাঁটা তারের বেড়া পেরিয়ে সবুজ ঘাস আর কাঁকড়ে মেশা ছোট্ট মাঠ, মাঝখানে মাঝখানে মাথা উঁচু করা সাদা সাদা আখাম বা পাথর। বেড়ার পূব দিকে জয়ন্তী পাহাড়ে যাবার রাস্তায় ছোট্ট একটা কাঠের পুল, তার নিচে দিয়ে গেছে একটা শুকনো ঝর্ণা। জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর। মাঠের গা দিয়ে উঠেছে পাথরের সিঁড়ি। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে ঠিক তার মুখে বড় একটা লোহার ফটক, মানে গেট। ছোট্ট একটা গেট খুলে যাবে, তার ভেতর দিয়ে মাথা বাঁচিয়ে হেঁট হয়ে ঢুকতে হবে। বাঁদিকে জেলের অফিস, সেপাইদের ব্যারাক, চুনোপুঁটিদের কোয়ার্টার। 3-3টে ফটক পেরিয়ে তবে জেলের অন্দরমহল। হঠাৎ দেখবে তোমার সামনে আকাশ ছাড়া কিছু নেই। কাঁটা তারে বেঁধা হলেও তবু তো আকাশ। আকাশের আর এক কোণে দেখবে পাহাড়ের আর একটা হাঁটুর ওপর এক একটা গাছ তার মরা ডাল নিয়ে দাঁড়িয়ে। পাহাড়ের 3টে খাঁজ, সারি সারি ঘর, প্রত্যেকটা খাঁজে পুরু পাথরের দেয়াল, রং করা কাঠের ছাদ, ছাদের কাছ বরাবর গরাদ আঁটা গরুর চোখের মতো জানলা, ডবল দরজা, মোটা কাঠের আর পেটা লোহার, সামনে কাঁটা তারে ঘেরা ছোট্ট ছোট্ট উঠোন। ভেতরে যত কাঁটা তার আছে সমস্ত এক করলে লম্বায় কয়েক মাইল হবে। আঁকাবাঁকা অনেকগুলো রাস্তা। দিনের বেলায় আলো ঝোলানোর পোস্টগুলো দেখলে ঠিক মনে হবে ফাঁসির মঞ্চ। দেয়ালের বাইরে 100 হাত অন্তর উঁচু করে তৈরি সেন্ট্রি বক্স। দেখবে যে কোনো জেলখানায় বা যেখানে খুব কড়া পাহারার ব্যবস্থা থাকে, সেখানে উঁচু উঁচু এক একটা পোলের মাথায় একটা করে বক্স মতো করা থাকে, যেখানে 1জন বা 2জন পাহারাদার সবসময় স্বতন্ত্র প্রহরায় রত থাকেন। সেটাকেই বলা হচ্ছে সেন্ট্রি বক্স। তার ওপরে দাঁড়িয়ে দিন নেই রাত নেই পাহারা দেয় বন্দুকধারী সেপাই। বক্সা বন্দি শিবির দেখতে অনেকটা হিটলারের জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। এইখানটাতে গিয়ে তুমি ব্র্যাকেটটা প্রথমবারের জন্য ক্লোজ করছো। তাহলে যা আমরা দেখছি যে বক্সা জেলখানা পাহাড়ের একটা উঁচু ধাপের ওপরে, এবং এই রকম 3-3টে খাঁজ রয়েছে। এক একটা খাঁজে সারি সারি পাথরের তৈরি ঘর, এবং সেখানে ছাদগুলো সব কাঠের, রং করা, ডবল দরজা, কাঠের দরজা, পেটাই লোহার দরজা, এবং বাইরেটা যেরকম কাঁটা তার দিয়ে আষ্টেপৃষ্ঠে মোড়ানো, সেরকম প্রত্যেকটা যে পাথরের যে খাঁজগুলো যার ওপর এক একটা করে ঘর, সেগুলো আষ্টেপৃষ্ঠে কাঁটা তার দিয়ে মোড়া। বলছেন যে এত কাঁটা তার, এত কাঁটা তার যে সেগুলোকে যোগ করলে কয়েক মাইল হয়ে যাবে। ভেতরে ভেতরে এক একটা লাইট পোস্ট এবং সেন্ট্রি বক্স। সুতরাং মাছিটাও গলতে পারবে না বা বেরোতে পারবে না, এমনই কড়া পাহারা সেই বক্সা বন্দি শিবিরে। দেখলে ঠিক মনে হবে যেন হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে চলে এসেছি।
এবার লেখক কি বলছেন? লেখক সাধারণভাবে বলছেন এবার, জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়। আর জেল বলতেই মনে পড়ে আলিপুর, প্রেসিডেন্সি কিংবা দমদমের কথা। প্রথম যারা সাজা খাটে তাদের জন্যে আলিপুর নিউ সেন্ট্রাল, যারা বাস্তুঘুঘু জেলের ভাষায় যাদের বলে বি ক্লাস, তাদের জেল প্রেসিডেন্সি। এবারে বক্সা জেলখানায় লেখক কি কি দেখছেন, আমরা কিন্তু জেলখানার বর্ণনাটা করে এলাম, ব্র্যাকেট ওপেন কোথায় হচ্ছে, ক্লোজ কোথায় হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি। এবার লেখক বক্সা জেলখানায় কি দেখছেন টিকমার্ক করে দিলাম এখান থেকে। প্রকাণ্ড একটা চাবির রিং গলায় ঝুলিয়ে একটা দাড়িওয়ালা সেপাই কেবলই চরকির মতো ঘুরছে, একবার এ গেট খুলছে একবার ও গেট, রাম ২ ৩ বলে লোক ঢোকাচ্ছে আর বার করে দিচ্ছে, পাছে ভুল হয় তাই ২ বার ৩ বার করে গুনছে। মানুষগুলো যেন তার কাছে অঙ্কের এক একটা চিহ্ন ছাড়া কিছু নয়। এটা তোমরাও জানো, সিনেমাতেও দেখেছো বা কোনো কোনো ডকুমেন্টারিতেও দেখেছো যে জেলখানার কয়েদিদের কিন্তু আলাদা করে কোনো নাম বা পরিচয় থাকে না, শুধু একটা সংখ্যা দিয়েই তাদের পরিচয়। তাদের যে পোশাক থাকে, সেখানে যে চেস্ট নাম্বারটা থাকে, বুকের কাছে যে নম্বরটা, সেটাই তাদের পরিচয়। তো সেই রকমভাবেই একটা লোক, একজন সেপাই, তার গলায় একটা বিশাল লোহার রিং, যার মধ্যে অসংখ্য অজস্র চাবি ঝুলছে, সেই চাবিগুলো দিয়ে সে এক একটা করে সেল খুলছে, লোকগুলোকে ১ ২ ৩ ৪ করে গুনে গুনে বার করছে, আবার আরেকটা সেল খুলছে, বার করছে, সকাল হলে আবার সন্ধেবেলা হলে আবার গুনতি করে করে তাদেরকে সেই সেলের মধ্যে ঢোকাচ্ছে। আমরা একটু পরেই পড়ব, ঠিক খোঁয়াড়ে যেরকম পশুরা থাকে ঠিক সেই রকমভাবেই জেলখানার এক একটা খুপড়ি খুপড়ি ঘরে ১২ থেকে ১৪ জন কয়েদি ঠাসাঠাসি গাদাগাদি করে পশুদের মতোই থাকে, এবং এদের কোনো ব্যক্তি পরিচয় পুলিশ বা তাদের অধীনস্থ যে হাবিলদার তাদের কাছে নেই, সংখ্যাটাই হচ্ছে এদের পরিচয়। ভেতরে ঢুকেই দেখবে দেয়ালের গায়ে ছাপার মতো হরফে লেখা অনেকগুলো পোস্টার, গির্জার সামনে যেমন মথিলিখিত সুসমাচার লেখা থাকে তেমনি তাতে লেখা আছে চুরি করা মহাপাপ। অর্থাৎ যেরকম গির্জায় ঢুকলেই বিভিন্ন পয়গম্বর, বিভিন্ন দূত বা ঈশ্বরের বাণী লেখা থাকে, ঠিক সেরকম জেলখানাকেও, আধুনিক ভাষায় তোমরা সবাই জানো জেলখানাকে বলা হয় সংশোধনাগার। সেজন্যেই জেলখানার দেওয়ালে দেওয়ালে বিভিন্ন রকম বাণী লেখা থাকে, যেমন দেওয়া রয়েছে চুরি করা মহাপাপ, অর্থাৎ উপদেশ, নীতিকথা। এবারে দেখো এই প্রসঙ্গে একটা গল্প আসছে, গল্প তো ঠিক বলবো না, একটা কাহিনী। ছোট কলকে চোখ রাঙিয়ে সাধুচরণ, আমি একটু এই জায়গাটা ব্র্যাকেট করে দিলাম, সেদিকে তাকায় আর হাসে। ছেলের নাম রাখার সময় সাধুচরণের বাপ কি ভাবতে পেরেছিল তার ছেলেটা বড় হয়ে এমন করে নাম হাসাবে? গায়ে মাংস নেই সাধুচরণের, বছর ৫০ বয়স, জয়নগরের কাছে এক অজ গাঁয়ে তার বাড়ি। ছেলেবেলায় বাপমা মরে যায়, আত্মীয়দের বাড়িতে জায়গা হয়নি, পেটের জ্বালায় ছিঁচকে চুরি শুরু করে, হাতে নাতে ধরা পড়ে জেল হয়, জেল থেকে বেরোয় পাকা সিঁধেল চোর হয়ে। তারপর থেকে কতবার যে জেলে এসেছে তার ইয়ত্তা নেই। মাঝে একবার মন হয়েছিল ঘর সংসার করার, চোরাই পয়সায় কিছু জায়গা জমিও কিনেছিল, বিয়ে করেছিল, একটা ছোট্ট ছেলেও আছে তার, কিন্তু ইচ্ছে থাকলেও তাকে ভালো থাকতে দেয়নি রোজ রাত্রিরে প্রহরে প্রহরে চৌকিদারের খবরদারি। যেখানে যা কিছু হোক, থানায় সাধুচরণের ডাক পড়বে, মোটা রুলের গুঁতো খেয়েও রেহাই নেই, গাঁটের কড়িও বেশ কিছু খসাতে হবে।
মিছিমিছি জ্বালাতন পোড়াতনের চেয়ে চুরি করে জেলের ভাত খাওয়াই ভালো মনে করেছে সে। তবে ছেলেটার জন্যে আজকাল বড্ড মন কেমন করে। তাছাড়া শুকনো পড়ে আছে অতটা জমি। ছেলের নাম তার বিশে। গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে, চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত। এখানে গিয়ে ব্র্যাকেটটা আমি ক্লোজ করলাম। একটু দেখে নাও জায়গাটা। যখন লেখক বক্সা জেলখানায় পৌঁছেছেন, জেলখানাটা ঘুরে ঘুরে দেখছেন, তারপরে তিনি দেখছেন যে সেপাইরা কিভাবে জেলখানার কয়েদিদের পশুর মতো খোঁয়ার থেকে বার করে আবার খোঁয়ারে ঢোকায়, এবং জেলখানার দেওয়ালে দেওয়ালে বিভিন্ন উপদেশের কথাও তার চোখে পড়েছে, এবং চোখে পড়েছে এক বিশেষ কয়েদিকে। তার সঙ্গে আলাপ জমিয়েছেন তিনি এবং জেনেছেন তার নাম সাধুচরণ। কিভাবে তার চোখে পড়ল লেখকের? সেটা হচ্ছে যে ওই যে একটা জায়গায় দেওয়া রয়েছে চুরি করা মহাপাপ, গাঁজার কলকেতে টান দিতে দিতে লাল লাল চোখে সাধুচরণ সেই দিকে তাকায় আর হাসে। লেখকের দৃষ্টি আকৃষ্ট হয় তখন। তার সঙ্গে আলাপ করে তিনি জানতে পারেন তার জীবনের কাহিনী। সাধুচরণ গোড়া থেকেই কিন্তু চোর ছিল না। তার বাবা যখন সাধ করে তার নাম রেখেছিলেন সাধুচরণ, তখন কি কোনোদিন ভাবতে পেরেছিলেন যে এই নামের এই পরিণতি হবে? ছোটবেলাতেই বাপ মা হারানো সাধুচরণ কোনো আত্মীয়দের বাড়িতে জায়গা পায়নি। পেটের দায়ে সে চুরি করা আরম্ভ করে, ধরা পড়ে জেলে যায়। জেলখানা এমনই একটা জায়গা যেটা তাকে একদম পাক্কা সিঁধেল চোর করে ছেড়ে দেয়। সেই জেলখানা থেকে বাইরে বেরোয় সাধুচরণ, আবার চুরি করে, আবার জেলে ঢোকে। এই রকমই চলছিল। কিন্তু একটা সময় সাধুচরণেরও মন বদলালো। ভাবলো, অনেক তো হলো চুরির পয়সায় ভাত খাওয়া, এবার যদি সমাজের মূল স্রোতে ফিরতে চাই তাহলে কেমন হয়। চোরাই পয়সায় সে কিছুটা জমি জায়গা কিনল, বিয়ে করল, সংসার ধর্ম করল, একটা ছেলেও হলো তার। কিন্তু বাদ সাধল সমাজ, কারণ মানুষ যা চায় সবসময় কিন্তু তা সে পায় না। দেখা গেল যে প্রত্যেক রাত্রিবেলা তার বাড়িতে চৌকিদাররা এসে হানা দিচ্ছে, প্রহরে প্রহরে পুলিশের হানা, কথা নেই বার্তা নেই, তার বাড়ি খানা তল্লাশি চলছে কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই। যেখানে যত চুরি ডাকাতির ঘটনা ঘটুক, সববার আগে থানায় ডাক পড়ছে সাধুচরণের, কারণ সে তো দাগি আসামি। এইভাবে দিনের পর দিন বিনা কারণে হয়রানি, কারণ শুধু প্রহরে প্রহরে পুলিশের তার বাড়িতে হানা দেওয়া বা খানা তল্লাশিই নয়, বা যখন তখন থানায় ডেকে পাঠানোও নয়, ডেকে পাঠিয়ে রুলের গুঁতো মারধর তো চলছেই। সেই সঙ্গে পুলিশের বড় বাবু থেকে শুরু করে মেজবাবু সেজবাবু সবাইকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে তবে কিনা সাধুচরণের রেহাই। দিনের পর দিন এই হয়রানি সহ্য করতে করতে একটা সময় অসহ্য হয়ে গেল এই জীবন সাধুচরণের। সে ভাবল যে যখন কিছু না করেই এত হয়রানি পোয়াতে হচ্ছে, তার থেকে আমি চুরি করে জেলের ভাতই খাবো। সাধুচরণ বাধ্য হয়ে আবার ফিরে গেল জেলের অন্ধকারময় জগতে। তখন থেকে সে সেইখানেই আছে, চুরি করে, ছাড়া পায়, আবার চুরি করে, আবার জেলে আসে। শুধু এখন যখন তার বছর 50 বয়স হয়ে গেছে, যখন জীবনের আর্ধেকটারও বেশি সময় সে পেরিয়ে এসেছে, তখন তার বড্ড মন কেমন করে দুটো বিষয়ের জন্য। এক, যে জমিটুকু সে কিনেছিল সেটা এতদিনে পতিত জমি হয়ে গেছে, সেই জমিটার কি অবস্থা। আর কি অবস্থা তার ছেলেটার, কারণ সেও শখ করে তার ছেলের নাম রেখেছিল বিশে। পাড়ার লোক সাধুচরণকে তো ছাড়েইনি, তার ওই বাচ্চা ছেলেটাকেও ছাড়েনি,
যে এখনো পর্যন্ত অপরাধ কি সেটাই জানে না। পাড়ার লোক তাকে ঠাট্টা করে, বিদ্রূপ করে, অপমান করে কি বলে, চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। আমরা জানি যে সত্যি সত্যি বিষে ডাকাতের অস্তিত্ব ছিল একসময় গ্রাম বাংলায়, কুখ্যাত ডাকাত যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সুতরাং যার বাবা চোর সে ডাকাতই হবে। এই রকমভাবেই বাচ্চা ছেলেটিকেও পর্যন্ত সমাজ অপমান করতে ছাড়ছে না কিন্তু। লেখক এরপর বলছেন, ইয়ার্ডে ইয়ার্ডে ভাগ করা জেলখানা, সেপাই কয়েদিরা ইয়ার্ডকে বলে খাতা, 7 খাতার নিচে কিলবিল করছে পঙ্গপাল, জেলের ভাষায় বলে ছোকরা ফাইল, কেউ ছিঁচকে চোর, কেউ পকেট মার। এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ। গা শিউরে উঠবে দেখলে। আধো আধো কথা বলবার, স্কুলে ভর্তি হবার বয়স। মানুষ করতে পারলে যাদের কেউ হতো ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ লেখক, তারা বড় হচ্ছে পকেট কাটার জন্যে, নিরীহ মানুষের গলা কাটার জন্যে। অধিকাংশই অনাথ শিশু, শহরের ফুটপাথে মানুষ, পাঠশালায় নয়, গুন্ডার দলে এদের হাতে খড়ি। এদের মধ্যে একজনের নাম মুস্তাফা। আর একটা কাহিনী পাচ্ছি আমরা। ছোট্ট ফুটফুটে ছেলে, বছর 10 বয়স, দুনিয়ার কাউকে যেন কেয়ার করে না এমনি ভঙ্গি নিয়ে চলাফেরা করে। এন্টালির ওদিকে কোনো স্কুলে পড়তো। বাপ তার রাজমিস্ত্রির কাজ করত। হঠাৎ একদিন 3 তলা উঁচু বাঁশের ভাড়া থেকে পা পিছলে পড়ে মুস্তাফার বাপ মারা গেল। মাইনের অভাবে মুস্তাফার নাম কাটা গেল স্কুল থেকে। বিধবা মা, বড় সংসার, অনেকগুলো ছোট ছোট ভাই বোন। বস্তিতে থাকতো এক পকেটমারের সর্দার। টাকার লোভ দেখিয়ে সে দলের খাতায় মুস্তাফার নাম লিখিয়ে নিল। এরই মধ্যে মুস্তাফা বারচারেক পকেট মেরে জেলে এসেছে। যখন লেখক তাকে জিজ্ঞাসা করেছিলেন, স্কুলে যেতে ইচ্ছে করে না? জিজ্ঞেস করলে বলে, ইচ্ছে করলেই কি যাওয়া যায়? এইখানটায় ব্র্যাকেট আমি ক্লোজ করছি। লেখক বক্সা জেলখানায় দেখছেন ইয়ার্ডে ইয়ার্ডে ভাগ করা, অর্থাৎ বিভিন্ন বয়সী কয়েদিদের নিয়ে এক একটা করে ইয়ার্ড, জেলখানার এক একটা ভাগ, সেপাই কয়েদিদের ভাষায় খাতা। এই রকম 7 স্তরের খাতা পেরিয়ে একদম নিচের যে ইয়ার্ড, সেখানে সবচেয়ে কম বয়সী কয়েদিরা। তাদের কেউ আধো আধো বুলি, কাদের স্কুলে ভর্তি হবার বয়স। এদের দেখেই লেখকের মনে হয় যে এরাই হলো সাধুচরণের অতীত, অর্থাৎ সাধুচরণ এই রকমই ছিল এবং এরাই বড় হয়ে এক একজন সাধুচরণ হবে। ভালো করে যদি পড়াশোনা শিখিয়ে এদের মানুষ করা যেত, তাহলে এদের মধ্যে কেউ হয়তো শিক্ষক হতেন, কেউ লেখক, কেউ বা ইঞ্জিনিয়ার। কিন্তু তার জায়গায় এরা কেউ তৈরি হচ্ছে মানুষের পকেট বা মানুষের গলা কাটবার জন্য। সেই রকমই একটি ছেলের সঙ্গে আলাপ হয়েছিল লেখকের, যার নাম মুস্তাফা। মাত্র বছর 10 বয়স, কিন্তু সেই বয়সেই সংসারের অভিজ্ঞতায় মুস্তাফা অভিজ্ঞ হয়ে গেছে। কাউকে পরোয়া করে না, কাউকে কেয়ার করে না, এই রকম একটা হাব ভাব নিয়ে চলাফেরা তার। শহরাঞ্চলের এন্টালিতে এক বস্তিতে সে তার বাবা মা ভাই বোনদের সঙ্গে থাকতো। সুখ বা স্বাচ্ছন্দ্য হয়তো ছিল না, কিন্তু তারই মধ্যে মোটামুটি একরকমভাবে তাদের সংসার তারা চালিয়ে নিত। মুস্তাফার বাবা ছিল রাজমিস্ত্রি, কিন্তু একদিন হঠাৎই 3 তলা সমান উঁচু ভাড়া থেকে মানুষটি পড়ে মারা যায়। তার মা এতগুলো ছেলেপুলে নিয়ে কি করবেন, আতান্তরে পড়ে যান। আর এই সুযোগেরই অপেক্ষায় ছিল মুস্তাফাদের বস্তিতে থাকা এক পকেটমারদের সর্দার। সে টাকার লোভ দেখালো মুস্তাফাকে যে, দেখ
যদি আমার দলে আসিস খেতে পড়তে পাবি, টাকাও পাবি, তোদের সংসারটাকে তো তোকেই বাঁচাতে হবে। মুস্তাফা আর দুবার ভাবেনি, ভিড়ে গেল সে পকেটমারদের দলে। ইতিমধ্যেই 4বার সে পকেট মেরেছে, জেল খেটেছে। তাকে যখন লেখক জিজ্ঞাসা করেছিলেন যে হ্যাঁ রে মুস্তাফা, তোর স্কুলে যেতে ইচ্ছে করে না, ছোট্ট এই ছেলেটা বিজ্ঞ দার্শনিকের মতো বলেছে, ইচ্ছে করলেই কি যাওয়া যায়? সত্যিই তো, আমরাও কি ইচ্ছে করলেই সব কাজ করতে পারি? যা আমরা বাধ্য হই, পরিস্থিতি আমাদেরকে দিয়ে যা করিয়ে নেয়, সেটাই আমরা করি। এই একই কথা খাটে মুস্তাফার ক্ষেত্রেও। তারও কি ইচ্ছে করে না তথাকথিত ভদ্রলোকের ছেলেদের মতো পিঠে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতে? কিন্তু পারে না, তার উপায় নেই। সেই জন্যেই সে বলছে ইচ্ছে করলেই যাওয়া যায় না। লেখক বলছেন জেলখানা একটা আলাদা জগৎ। চোর ডাকাত খুনি গাঁটকাটা এই নিয়ে উঁচু পাঁচিল তোলা এখানকার জীবন। আলো হাওয়ার সঙ্গে আড়ি। আজব এখানকার ভাষা, না বাংলা না হিন্দি। তেমনি ছিরি এখানকার জীবনের। জানোয়ারের পালের মতো খোঁয়ারের মধ্যে ঠাসাঠাসি করে বাঁচা। সূর্যদেব পাটে বসতেই সঙ্গে সঙ্গে লক আপ, ঘরে ঢুকিয়ে তালা বন্ধ। রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে খোঁয়ার খুলবে। সার বেঁধে দাঁড়াতে হবে ফাইলে, গুনতি হবে, গুনতে মেলার 3 ঘন্টা পড়বে। সেলাম বাজাতে হবে জেলার জমাদারকে। পান থেকে চুন খসলেই পিঠে ডান্ডা কিংবা লোহার নালমারা বুটের লাথি। এছাড়াও আছে কেস টেবিল, কারোর নামে নালিশ হলেই ডাক পড়বে কেস টেবিলে। কথায় কথায় ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই কিংবা মার ভাত। কয়েদি দুরস্ত করবার হাজার ব্যবস্থা। ছোট্ট ছোট্ট নির্জন কুঠুরিকে বলে ডিগ্রি। চারিদিক বন্ধ, কারো মুখ দেখা যাবে না। বন্ধ দরজার নিচে সরু ফাঁক দিয়ে ছুঁড়ে দেবে ঠান্ডা খাবারের শানকি। মাসের পর মাস এমনি করে থাকতে হবে, কিংবা পায়ে পরিয়ে দেবে ভারী লোহার বেড়ি। বছরে 3 মাস সাজা মাপ করবার নিয়ম আছে, তাকে বলে মার্কা। কর্তাদের মন জোগাতে না পারলে মার্কা কাটা যাবে। কম্বল দিয়ে সর্বাঙ্গ মুড়িয়ে লাঠি পেটা করার নাম কম্বল ধোলাই। জেলখানায় হামেশাই হয়। তাহলে একরকম অপরাধ করে একপ্রস্থ সাজা পেয়ে কয়েদিরা জেলখানায় আসছে। জেলখানায় এসেই তাদের প্রথম বা প্রাথমিক কর্তব্যই হচ্ছে জেলার সাহেব থেকে শুরু করে জমাদার সাহেব পর্যন্ত সবাইকে সেলাম ঠুকে যাওয়া, সবার হুকুম তামিল করা। পান থেকে চুন খসলেই শাস্তির ওপর আরও শাস্তির ব্যবস্থা। কখনো বা ডিগ্রি বন্ধ। জানলা নেই এমন একটা ঘরে মাসের পর মাস বন্ধ করে ফেলে রাখা হবে। বন্ধ দরজার তলা দিয়ে মাটির শানকি, শানকি মানে একদম চ্যাপ্টা যে থালা, তাতে করে ঠান্ডা খাবার কখনো দেওয়া হবে কখনো দেওয়া হবে না। এতে কেউ বাঁচলে বাঁচলো, মরলে মরলো। কেউ যদি ভালো কাজ করে তাহলে জেলের ভাষায় তার 3 মাস শাস্তি মকুব হয়ে যায়, একে বলে মার্কা। কিন্তু যে কয়েদি তার ওপরওয়ালার হুকুম মানেনি, তিনি এমন একটা ফলস কেস তার নামে করে দেবেন যে ওই 3 মাসের সাজা তার মকুব হবে না। এটাকে বলা হয় মার্কা কাটা। তেমনি আছে কম্বল ধোলাই, অর্থাৎ 3rd ডিগ্রি। এবার শুধু গায়ে যদি রুলের বাড়ি মারা হয় তাহলে গায়ে চাকা চাকা দাগ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ছুটে আসবে হিউম্যান রাইটস কমিশন। সেজন্য উপায় কি? শুধু মাথা আর পাটুকু বাদ দিয়ে আগা পাঁচতলা কম্বলে মোড়াও, তার ওপর দিয়ে উপর্যু পরিমার। মারের ব্যথাটা থাকবে, গায়ে দাগ থাকবে না। ফলে কয়েদিকে শায়েস্তা করবার, হুকুম মেনে চলতে তুমি বাধ্য। এইটা করবার নানা রকম ফিকির আছে এই জেলখানাতে।
তাই লেখক বলছেন জেলখানা এক আজব জগৎ, আজব এখানকার ভাষা। তাই কোনো দেশের জেলখানা যদি না দেখা যায়, সেই দেশের অর্ধেকটাই অদেখা থেকে যায়। লেখক বলছেন বক্সা জেলখানার ভেতরে ঢুকে মনে হবে যেন মধ্যযুগের একটা প্রকাণ্ড কারখানা। জেলের সব কাজ করানো হয় কয়েদিদের দিয়ে। শুধু জুতো সেলাই নয়, হাঁড়ি ম্যাথরের কাজ থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই। তাছাড়া আছে দড়ি চাল্লি, ধোবি চাল্লি, ঘানিকর, মিস্ত্রিঘর, ছাপাখানা, গোয়াল ঘর, তরকারি বাগান, এমনি হরেক রকম ডিপার্ট অর্থাৎ ডিপার্টমেন্ট, অর্থাৎ সব রকম কাজ, জুতো সেলাই, চণ্ডীপাঠ, সমস্ত রকম কাজ। সে তুমি গোয়াল ঘর পরিষ্কার করো, কল ঘর পরিষ্কার করো, হাঁড়ি ম্যাথরের কাজ করো, তরকারির বাগান করো, সমস্ত রকম কাজ এই কয়েদিদেরই করতে হয়। সেই জন্যেই দেখবে বলা হয় সশ্রম কারাদণ্ড, অর্থাৎ যে কারাদণ্ড ভোগ করতে হচ্ছে সেখানে কিন্তু পরিশ্রম করতে হবে রীতিমতো। কেনা গোলামের মতো কয়েদির দল বিনা মজুরিতে উদয়াস্ত এখানে খাটে। একটু ফাঁক পেলেই কয়েদিরা সেপাইদের দিকে নলচে আড়াল করে বসে নেশা করতে। অন্য একদল বসে যায় 3 তাসে জুয়ো খেলতে। সবাই পারে না। যারা সর্দার গোছের, হাতে পয়সা আছে, জেল তাদের মুঠোয়। দুনিয়া টাকার বশ এ তারা জানে বলেই তারা জেলে এসেও দল পাকায়, অন্য দলের লোককে ভাঙচি দিয়ে দলে টানে। তাহলে এই যে কয়েদিরা পশুর মতো বেঁচে থাকে জেলখানায়, বেঁচে থাকা তো বলা যাবে না, কোনো মতে দিনগুলো কাটায়, উদয়াস্ত পরিশ্রম করে, সমস্ত রকমের কাজ এদেরকেই করতে হয়। তাই এরাও যখন ফাঁক ফোকর পায় তখন সেপাই শান্ত্রীদের চোখ এড়িয়ে কেউ বসে নেশা করতে, কেউ 3 তাসের জুয়ো খেলে। এবার জুয়া খেলতে হলে আমরা জানি পয়সার দরকার। যারা সর্দার গোছের তাদের হাতে পয়সা থাকে, পয়সা দিয়ে এরা অন্য কয়েদিদের ভাঙিয়ে নেয়, এমনকি পুলিশ সেপাই তাদেরকেও বশে রাখে। এইখানেই একটু খটকা লাগার প্রশ্ন যে জেলখানায় পয়সাটা এরা পাচ্ছে কোথা থেকে। কিন্তু অবাক কাণ্ড, জেলখানায় পয়সা, আইনে তো নেই। আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা। এই জায়গাটা একটু খেয়াল করো। তাছাড়া চোরের রাজত্বে যেখানে সেখানে টাকা রাখলেই বা থাকবে কেন? তাই নিজেদের গলার মধ্যে বানিয়ে নিয়েছে টাকা রাখার থলি। সেই থলির মধ্যে টাকা রেখে দিব্যি তারা নিরাপদে খায় দায় ঘুমোয়। গলার মধ্যে থলি বানাতে কষ্ট আছে। ভারী একটা সীসের বল অনেক দিন ধরে গলার টাকরার কাছে রেখে দিতে হবে। যতই দিন যাবে ততই মাংস ছ্যাঁদা হয়ে সেটা বসে যেতে থাকবে, ভেতরটা দগদগে ঘা হয়ে যাবে। অসম্ভব যন্ত্রণা, কাছাকাছি কেউ দাঁড়াতে পারবে না, এত দুর্গন্ধ। বছরখানে কাঁচা অবস্থায় থাকবে ঘা। তারপর সেই সীসের বল তুলে নেওয়ার পর ঘা যখন শুকিয়ে গেল তখন তৈরি হলো গলার থলি। তার মধ্যে অনায়াসে সোনা গিনি লুকিয়ে রাখো, কারো সাধ্য নেই টের পায়। বোঝা গেল তাহলে কিভাবে এরা জেলখানার মধ্যে পয়সা আনে? গলার মধ্যে থলি বানিয়ে একটা সীসার বল, লেড যাকে আমরা বলি, গলার যে কোনো একটা দিকে টাকরার কাছে এরা পুরে রেখে দেয়। সেই সীসার বল টাকরার কাছের যে মাংসটা খুব নরম, তাতে ছ্যাঁদা করতে থাকে, গলতে থাকে সেখানকার মাংস, দুর্গন্ধ হতে থাকে, ঘা হতে থাকে। এরা দাঁতে দাঁত চেপে সেই যন্ত্রণা সহ্য করে। তারপরে যখন সেটা মোটামুটি বছরখানেক হয়ে যায় তখন সেই সীসার বলটা তুলে ফেলে দেয়। ঘাটা কিন্তু তখনও হয়ে আছে। এবারে ঘাটা শুকোতে যার সময়, যেই ঘা শুকিয়ে গেল তখনই একটা
নিটোল গর্ত তৈরি হয়ে গেল, কিন্তু বাইরে থেকে দেখে কেউ বুঝতেও পারবে না যে তুমি তোমার গলার কাছে একটা ওই রকম সুন্দর গর্ত করে রেখেছো। তখন বাড়ি থেকে বা ওদের দলের লোক যখন দেখা করতে আসে ওদের সঙ্গে, তখন তারা সেই গর্তের মধ্যে করে টাকা বলো, পয়সা বলো, গিনি বলো, জেলখানার মধ্যে নিয়ে চলে আসে। তারপরে সেই পয়সা কাজে লাগিয়ে তারা জুয়া খেলে, অন্য দলের লোক ভাঙিয়ে নেয়, পুলিশ চৌকিদারকে ঘুষ দেয়, এই রকম। আমি এই প্রসঙ্গে একটা কোয়েশ্চেন সবার জন্যেই ছেড়ে রাখবো, যে বাংলা কোন গোয়েন্দা গল্পে গলায় থলি বানাবার এই প্রসঙ্গ আমরা পেয়েছি? বাংলার কোন গোয়েন্দা গল্পে? গল্পটার নাম আমাকে কমেন্ট বক্সে জানিও। এবারে এসো অন্য প্রসঙ্গ। এরা ছাড়াও, তাহলে এরা হচ্ছে একদম সাধারণ মানের কয়েদি। এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। খাবার জিনিসে বিষ মিশিয়ে বিক্রি করেছে কেউ, কেউ করেছে নোট জাল, কিংবা ব্যাংকের লাখ লাখ টাকা চুরি। দিব্যি ভদ্রলোক সেজে তারা বুক টান করে ঘুরে বেড়ায়। কর্তামহল তাদের আপনি আজ্ঞে করে, সাধারণ চোর ছ্যাঁচোররা তাদের সমীহ করে চলে। বড় লোকের এবং বড় ঘরের ছেলে এরা। ট্রামবাসে পকেট মারেনি, ব্যাংকের টাকা চুরি করে হাজার হাজার গরিব বিধবার সংসারকে এরা পথে বসিয়েছে। অন্ধকারে দাঁড়িয়ে ছুরি দেখিয়ে এরা কারোর হাত থেকে টাকার থলি ছিনিয়ে নেয়নি, বরং কী করেছে? খাবার জিনিসে বিষ মিশিয়ে দোকানে দোকানে সেই বিষ হাজার হাজার মানুষের হাতে বিলি করেছে। ছোট লোক নয় এরা, স্কুল কলেজে পড়েছে, পেটেও টান পড়েনি কোনো দিন। এমন নরম মন যে রক্ত দেখলে মূর্ছা যায়। তাই হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও, শত সহস্র ছাপোষা সংসারকে পথের ফকির করে দিয়েও জেলে গিয়ে তারা সুখে আছে। কেননা তাদের বড় ঘর, বনেদি বংশ, তারা সুয়োরানির ছেলে। আর যারা পেটের জ্বালায় পথ চলতি লোকের পকেট মেরেছে, কিংবা জমি হারিয়ে পাইক বরকন্দাজদের সঙ্গে লাঠালাঠি করেছে, তাদের জন্যে অশান্ত নরকবাসের ব্যবস্থা। কেননা তারা গরিব সাধারণ মানুষ, দুয়োরানির ছেলে। জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের। তাহলে বক্সা জেলখানায় এখনো পর্যন্ত দু ধরনের কয়েদি দেখছেন লেখক। এক ধরনের কয়েদি যারা খুব সাধারণ, যারা চুরি করেছে, ছিনতাই করেছে, মানুষ খুনও করেছে। আবার যাদের হকের ধান জমিদার যখন লুট করে নিয়ে গেছে, তখন পাইক বরকন্দাজদের সঙ্গে তারা মারামারিও করেছে, তাদের জেল হাজত হয়েছে, জেলের মধ্যেও শাস্তির ওপরেও তারা শাস্তি পাচ্ছে, তারা দুয়োরানির ছেলে। আর এক দল কয়েদি যারা অভিজাত শ্রেণীর, যারা বড় লোকের শিক্ষিত ঘরের, তারা হ্যাঁ কাউকে হয়তো ছুরি দেখিয়ে টাকার থলি ছিনতাই করেনি, এত নরম মন যে মানুষ খুন করেনি, কিন্তু এরা ব্যাংকের টাকা জালিয়াতি করেছে, টাকা তছরূপ করেছে, খাবার জিনিসে ভেজাল মিশিয়ে সেই ভেজাল তথা বিষাক্ত খাবার মানুষের মুখে তুলে দিয়েছে। ধীরে ধীরে মেরেছে তারা মানুষকে, কিন্তু তারা যেহেতু বড় ঘরের শিক্ষিত মানুষ, সেই জন্য তারা সুয়োরানির ছেলে। তারা যখন জেলে আসে, তখন পুলিশের বড় কর্তা থেকে চৌকিদার পর্যন্ত তাদের সেলাম ঠোকে, আপনি আজ্ঞে করে, সমীহ করে চলে। কেন হবে এই অনিয়মটা? কেন হবে এই অসাম্য? সেই জন্যে লেখক যন্ত্রণায় কাতরে উঠছেন, বলছেন জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের। এবারে এসো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা। কিন্তু এদের কারোর জন্যেই তৈরি হয়নি বক্সাবন্দি শিবির, এ হচ্ছে এক বিশেষ জেলখানা। এখানেই আমরা দেখে নেব যে ঠিক কাদের জন্য তৈরি হয়েছিল বক্সাবন্দি শিবির।
যুগ আগে ইংরেজ প্রথম তৈরি করেছিল এই জেল তার পুরনো কেল্লায়, ভুটানের কাছ থেকে। তাহলে এইখান থেকে মার্ক স্টার্ট হবে। এ হচ্ছে এক বিশেষ জেলখানা। কোয়েশ্চেন কীরকম আসে, কোন জেলখানার কথা বলা হয়েছে, জেলখানাটির বিশেষত্বের পরিচয় দাও। কোন জেলখানা মানে বুঝতেই পারছো, বক্সা জেলখানা। এবার বিশেষত্বটা আমি ব্র্যাকেট করা শুরু করলাম। যুগ আগে ইংরেজ প্রথম তৈরি করেছিল এই জেল তার পুরনো কেল্লায়, ভুটানের কাছ থেকে লম্বা মেয়াদে ইজারা নেওয়া এই জায়গা। আরও ঘন জঙ্গল ছিল আগে, এখনও পাহাড়ের গায়ে শোনা যায় বাঘের ডাক। এখানকার মাটিতে ফনা তুলে ঘুরে বেড়ায় বিষধর সাপ। বায়ু দূষিত করা জঙ্গলের হাওয়া ডন কুস্তি করা জোয়ান শরীরকেও কাঁপিয়ে দেয়। ঝর্নার জলে ঠিক ঠিক করছে রোগের জীবাণু। কাছে পিঠে বাজার নেই, অগ্নিমূল্য সব জিনিস। বাড়াবাড়ি অসুখ হলে ওষুধ অভাবে, হাসপাতাল অভাবে অবধারিত মৃত্যু। নিজের দেশকে যারা ভালোবাসে তাদের আপন প্রিয়জনদের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সেদিন দূর দেশান্তরে বনবাস দেবার ব্যবস্থা করেছিল ইংরেজ সরকার। আকাশের বুক চিরে দিয়েছিল তারা কাঁটাতারে, সেপাইদের হাতে লাঠির বদলে তুলে দিয়েছিল টোটা ভরা বন্দুক। আজ ইংরেজ নেই, তবু তার আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়। দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি, আজও তাদের স্থান বক্সায়। আজও অনেকে এখানে আছেন যুগ আগেও যাঁরা এখানে ছিলেন। আছেন বয়োবৃদ্ধ খাঁ সাহেব আর নীরদ চক্রবর্তী, আছেন ভগ্নশাস্ত্র শিবশঙ্কর মিত্র, যাঁর জীবন বাংলার অর্ধ শতাব্দীব্যাপী মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভ ইতিহাস, সেই সতীশ পাকরাশিও এখানে। আর আছে বাংলার শহর গ্রামের অগণিত মানুষের বিশ্বস্ত বহু প্রতিনিধি, যারা দুরন্ত অজয়ের উদ্বেলিত তীরে দাঁড়িয়ে বন্যার মুখে বাঁধ বেঁধেছে, যারা অন্ধকার খনির গর্ভে পৌঁছে দিয়েছে উজ্জ্বল সম্ভাবনার খবর, যারা নুয়ে পড়া ধানের শীষগুলোকে বর্ষার ফলকের মতো সাহসে টান করে দিয়েছে, চিমনির ধুমায়িত মুখে যারা তুলে দিয়েছে আগুনের ভাষা। ভুটানের গায়ের পাহাড়ে তারা বন্দী। এই অবধি ব্র্যাকেট ক্লোজ করছি আমি। তাহলে কি বলা হচ্ছে, ইংরেজ সরকার এক বিশেষ উদ্দেশ্যে বক্সা ফোর্টের অন্তর্গত এই বক্সা জেলখানা বানিয়েছিল ভুটান রাজার কাছ থেকে দীর্ঘমেয়াদে ইজারা নিয়ে। তখন এখানে আরও আরও ঘন জঙ্গল ছিল, এখনও সেই ঘন জঙ্গল আছে, এবং সেই ঘন জঙ্গলে হিংস্র সাপদের বাস। ফনা তুলে ঘুরে বেড়ায় বিষধর সাপ। এমনই বিষাক্ত দূষিত এখানকার বায়ু যা জোয়ান ডন কুস্তি করা শরীরকেও শুইয়ে দেবে। ঝর্নার জলে ঠিক ঠিক করছে জীবাণু। যারা দেশকে ভালোবেসেছিল, দেশকে ভালোবাসা ছাড়া আর কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণিত হয়নি, সেই স্বাধীনতা সংগ্রামী, সেই বিপ্লবী যাদেরকে কোনোভাবেই দমন করা যাচ্ছিল না, তাদেরকে ইংরেজ সরকার ঠেলে দিয়েছিল এই পাণ্ডব বর্জিত এলাকায়, এই জেলখানায়। যে জেলখানার চৌহদ্দি উঁচু উঁচু কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা, যেখানকার সেপাইদের হাতে তারা তুলে দিয়েছিল টোটা ভরা বন্দুক, একটু এদিক থেকে ওদিক হলে যাতে গুলি চালাতে তারা দ্বিধা বোধ না করে। কিন্তু এখানে লেখকের আফসোস নয়, কারণ যে কোনো জাতি যখন অপর জাতির ওপর বিজয় প্রাপ্ত হয় তখন তারা এই রকমই অত্যাচার করে, সেখানে কিচ্ছু বলবার নেই। দুঃখটা হয় তখনই যখন ইংরেজ সরকার চলে যাবার পরেও স্বাধীন ভারতের সরকারও সেই একই ব্যবস্থা বজায় রাখেন। কারণ সরকার হয়তো বদলে যায়, সরকারের চরিত্র বদলায় না।
সেই জন্যেই বলা হচ্ছে, যখন সরকারের অনৈতিক কাজকর্ম, যখন সরকারের জনবিরোধী কাজকর্মের যারা বিরোধিতা করেন তাদেরকে এই পাণ্ডব বর্জিত এলাকায়, এই বক্সা জেলখানায় পুরে দেওয়া হয়। তাদের অপরাধ কী ছিল? তারা নুইয়ে পড়া সাধারণ চাষাভুষো মানুষগুলোকে বেতের ফলার মতো সোজা হয়ে দাঁড়াতে শিখিয়েছেন। খনিগর্ভে কাজ করা শ্রমিকদের মুখে যারা শুনিয়েছেন সম্ভাবনার খবর, যারা অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করেছেন, যারা উদ্বেলিত যে অজয়, সেই অজয় নদীতে বাঁধ দিতে শিখিয়েছেন, এইগুলোই সরকার ভালো চোখে দেখেনি। কারণ এইগুলোই এক একটি সরকার বিরোধী কাজকর্ম। সরকার যা চায় তার বিরুদ্ধে গিয়ে এরা কাজ করছে, তাতে সরকারের অসুবিধে হচ্ছে। সেজন্য স্বাধীন ভারতের সরকারও স্বাধীন ভারতের এই মানুষগুলোকে এনে বন্দি করেছে বক্সা বন্দি শিবিরে। সুতরাং বলাই যায় যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি হয়েছে এই বক্সা বন্দি শিবির। লেখক শেষটায় বলছেন, বাংলার মানচিত্রে খুঁজে পেলেও সে দেশ বাংলা নয়, ইংরেজের ঘুঘু চড়ানো ভিটে নির্বাসিত হয়ে আছে ভবিষ্যতের আশায় উন্মুখ আমার বাংলা। তাহলে ইংরেজরা যে ভিটেতে ঘুঘু চড়িয়ে গিয়েছিল, সেই ভিটেতে আজকে রাজত্ব করছে স্বাধীন ভারতের সরকার, কিন্তু তারাও সেই একই ভূমিকা পালন করছে যে ভূমিকা পালন করে গেছে ইংরেজ সরকার। সুতরাং এই বক্সাবন্দি শিবির বাংলার মানচিত্রে থাকলেও একে কিন্তু এখনও আমার বাংলা বলা যাবে না, যতদিন না এই বক্সাবন্দি শিবির থেকে দলে দলে রাজনৈতিক বন্দীরা মুক্তিপ্রাপ্ত হয়ে বেরিয়ে আসবেন। ক্লিয়ার সবার কাছে? এই পর্যন্ত আমার টেক্সট আলোচনা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। কারোর যদি কোনো অসুবিধে থাকে, কোনো ডাউট বা কোয়েরি থাকে, তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাও। এবার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা একবার চট করে দেখে নেব, যে প্রশ্নগুলো টেস্ট পেপারে বারবার আমরা পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, বক্সা জেলখানার যাত্রাপথের বর্ণনা দাও। এটা চ্যাপ্টারের শুরুতেই আমি করিয়েছি, সাইডে সাইডে পরিষ্কার দাগ দেওয়া টিক মার্ক করা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, বক্সা জেলখানার বর্ণনা দাও। এটাও দেখবে পুরো ব্র্যাকেট করিয়ে দিয়েছি আমি। আর পার্ট কোয়েশ্চেন দিয়েছি, একে মেঘের গায়ে জেলখানা বলার কারণ কি। আলোচনা করেছিলাম যে পাহাড়ের সুউচ্চ স্থানে এটি অবস্থিত, যেখানে মেঘেরা আসা যাওয়া করে। দেখে মনে হয় যেন বক্সা জেলখানা মেঘের গায়ে হেলান দিয়ে রয়েছে, তাই বলা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ। সাধুচরণ কে? বক্সা জেলখানায় বন্দি একজন সাধারণ ছিঁচকে চোর। পাঠ্য রচনায় তার সম্পর্কে কি জানা যায় একটু দেখে নিও, আমি কিন্তু পুরো ব্র্যাকেট করেই রেখেছি। ইচ্ছে করলেই কি যাওয়া যায় কার উক্তি? বক্সা জেলখানায় বন্দি জনৈক 10 বছরের বাচ্চা ছেলে মুস্তাফার উক্তি। তার বিষয়ে লেখক যা বলেছেন তার নিজের ভাষায় লেখো। এটাও কিন্তু ব্র্যাকেট করা আছে, তোমাদের অসুবিধে হবার কথা নয়। জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির কারণ ব্যাখ্যা করো। ওই যে 2 রকমের কয়েদি, এক রকমের কয়েদি যারা সাধারণ, যারা শাস্তির ওপরেও শাস্তি পাচ্ছে, যারা বুটের লাথি, ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই এইগুলো সহ্য করছে। আর এক ধরনের কয়েদি যারা অভিজাত শ্রেণীর। ওই জায়গাটায় তোমাকে পুরো ডিটেলিংটা আনতে হবে যে তারা কি কি অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে, আর যারা ছোটোখাটো অন্যায় করছে, যারা অন্যায় করবার কারণ আছে বলেই কোট আনকোট অন্যায় করছে, তারা কতটা অত্যাচারিত হচ্ছে পুলিশ বা সেপাইদের হাতে, সেই জায়গাটা।
লাস্ট কোয়েশ্চেন দেখো, এ হচ্ছে এক বিশেষ জেলখানা। আমি এখানে মার্ক করিয়ে দিয়েছি আমার টেক্সটে কোন জেলখানার কথা বলা হয়েছে। বক্সা জেলখানা। জেলখানাটির বিশেষত্বের পরিচয় দাও। পুরো তোমরা দেখতে পাবে, যেখানেও কিন্তু ব্র্যাকেট করা রয়েছে। এই যে আমি তোমাদের সামনেই আবার টিক মার্ক করে দিলাম। এইটা হচ্ছে বক্সা জেলখানার বিশেষত্ব। আশা করি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধে নেই। তবু যদি দেখো যে কোনো জায়গায় ডাউট রয়েছে, আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কেমন? আজকের এই ক্লাস এখানেই আমি শেষ করছি। ক্লাস 12-এর আমার অনেকগুলো ভিডিওই আপলোড করা হয়ে রয়েছে, যেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। প্লেলিস্টের লিংক ডেসক্রিপশানের তলায় দেওয়া রয়েছে। খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আজকে আমি এখানেই রাখছি তাহলে। কেমন? থ্যাংক ইউ এভরিবডি।